কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোন উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ংবর, কবিতা আমার প্রবাসী মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশাবরী ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা, কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল, কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। নমস্কার, সবাইকে স্বাগতম মাইক উইথ জয়ের একটি নতুন পর্বে। আবার চলে এসেছি একটি নতুন পর্ব বা একটি নতুন এপিসোড নিয়ে, এবং যার কবিতা শুনেই এই এপিসোডটি শুরু হলো। আজ আর আমি নিজে কবিতা বলার দৃষ্টতা দেখালাম না, কারণ দিদি আমার এত পছন্দের একজন আবৃত্তিকার যে আমার মনে হলো দিদি আজকে শুরু করুক। আজ আমাদের অতিথি সোমাশ্রীদি। নমস্কার, সকলকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা। একদমই, এবং দিদি তোমাকে অনেক ভালোবাসা। এবং এত সুন্দর একটা কবিতা তুমি প্রথমেই বললে, মানে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, এবং কবিতার জন্যই তো সবকিছু, তো সেই ক্ষেত্র থেকে একদম মানে মন ছুঁয়ে যাওয়ার। এবং আমার প্রথম প্রশ্ন তোমাকে এই নিয়ে, যে এই যে কবিতার প্রতি ভালোবাসা বা এই যে কবিতা নিয়ে মানে মানে কিভাবে তোমার এই যে কবিতার প্রতি ভালোবাসাটা ঠিক কিভাবে এবং কবে থেকে, যদি একটু আমাদের গল্পটা বলো। আচ্ছা, আর প্রথমেই বলি জয়িতা, তুমি যে এই তোমার যে অনুষ্ঠানে আমাকে ডেকেছো তার জন্য মানে আমার ভীষণ আনন্দ হচ্ছে, এবং মানে তোমার প্রতি খুব ভালোবাসা রইলো আমার। একদমই, অবশ্যই। আর মানে তোমরা না থাকলে তো হতো না। একদম সবাই মিলে, মানে সবাই আমরা মিলে, সবাই একদম মিলেই আছি, একদম তুমিও আছো আমরাও আছি। একদমই, হ্যাঁ। তো আর প্রথমে যে কবিতাটা আমি শোনালাম, সেটা কবিতাটা হচ্ছে কবি মৃণাল কান্তি দাসের কবিতা, কবিতা আমার। আচ্ছা। আর কবিতার প্রতি ভালোবাসা বলতে গেলে দেখো, মানে আমি প্রথমত মানে কবিতার প্রতি ভালোবাসা বুঝে ওঠার আগে থেকেই আমি কবিতা বলছি। আচ্ছা। মানে ব্যাপারটা হচ্ছে আমি এই ধরো মোটামুটি এইরকমই দুর্গাপুজোর সময়, কোনো একটা দুর্গাপুজোর সময়, আচ্ছা। তো আমাদের ওখানে তখন কোনো একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তো আমার তখন 3 বছর বয়স। ও তো বাবা। আমাকে স্টেজে তুলে দিয়েছে আমার বাবা মা। হুম এবার আমি ওই ছোটবেলার যে কবিতাগুলো ছড়াগুলো বলে, তো সেরকম একটা ছড়া শুনিয়েছি। তো সবাই খুব ভালো বলছে, বা এত ছোট বাচ্চা বা কি সুন্দর উঠে, তো একদম কোনো ভয়ভীত নেই বললো। তো ওই যে ছোটবেলা থেকে ওই 3 বছর বয়স থেকে যে যে প্রশংসা, তো তখনই আমার ভেতরে নাড়া দিল। আর আরেকটা কথা, এই যে ভালোবাসা ভালো লাগা কবিতার প্রতি আসাতে, মানে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবার। আচ্ছা। মানে আমার বাবা এই যে এত তো মানে আমাদের ধরো বাচিক শিল্পী আমরা, বা বাচিক শিল্প যে, তো তাতে তো ধরো গান, নাটক, আবৃত্তি সবকিছুই আছে, কিন্তু বাবা সব থেকে পছন্দ করে আবৃত্তিকে। আচ্ছা। বাবা সবসময় বলতেন যে দেখো, আবৃত্তি হচ্ছে এমন একটা শিল্প যেখানে তুমি কোনো বাদ্যযন্ত্র দরকার নেই, কোনো কিছু দরকার নেই, তুমি শুধুমাত্র তোমার কণ্ঠস্বরকে ব্যবহার করে কোনো কবির যে তার যে ভাবধারাকে তুমি কিন্তু একটা চিত্রকল্পটাকে তুমি দাঁড় করাতে পারো শুধুমাত্র তোমার কণ্ঠকে ব্যবহার করে। তো সেই থেকে সেই যে মানে বিভিন্ন ভাবে বাবা উৎসাহ দিতেন, তো সেখান থেকে আমার শুরু আর কি, এইভাবেই শুরুটা হয়েছে। তারপর থেকে আছি এখনো পর্যন্ত, মানে কবিতার সঙ্গে যাপন যেটা বলে, একদম। তো সেইভাবেই চলছে আর কি এখনো। আচ্ছা আচ্ছা, আর এভাবেই চলুক এই পথ, এটাই আমরা চাইবো। তবে আমরাও সুন্দর সুন্দর আরো অনেক ভালো ভালো কবিতা শুনতে পাবো, এবং এভাবেই আমরাও যাপন করতে পারবো তোমার সাথে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা যেটা থাকবে সেটা হচ্ছে যে দেখো, কবিতা তো অবশ্যই ভালো লাগার বিষয়, কিন্তু তাও তোমাকে বেশি কোনটা টানে, কবি, কবিতা, নাকি মঞ্চ? আচ্ছা, দেখো, কবি, কবিতা, মঞ্চ বলতে গেলে
কবিতাটাই কিন্তু আমাকে বেশি টানে। আচ্ছা। কেননা দেখো, আমি বিভিন্ন কবির কবিতা পড়ি এবং সব রকম কবির কবিতাই আমার ভীষণ ভালো লাগে। হুম হুম হুম। এবার তার মধ্যে তো কবিগুরু আছেনই আমাদের সবার মধ্যে, মানে একদমই। তার সঙ্গে তো কারোর তুলনা হয় হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখো, সব রকম কবির সব রকম কবিতা পড়তে আমি ভালোবাসি এবং কবিতাটাই আমাকে বেশি টানে। পেশাতে দিদিও নার্সিং মানে প্রফেশন থেকেই বিলং করে। তো আমি দিদিকে একটা কথাই বলবো যে দিদি, এই যে নার্সিং প্রফেশনে আসা, এটা কেন? জয়িতা, তোমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাকে একটা ছোট গল্প বলতে হয়। একদম একদম, হ্যাঁ। তো আমি যখন ধরো 6-7-এ পড়ি, হুম। তো আমি একজন কাকুর কাছে মানে প্রাইভেট টিউশন পড়তাম। আচ্ছা। তো সেই বাড়িটা হচ্ছে আমার কাছে নিজের বাড়ির মতো। সেখানে আমি যখন খুশি যেতাম, হুম। খেতাম, পড়াশোনা করতাম, গল্প করতাম। কাকুর একজন ভাই ছিলেন, তিনি স্বাভাবিক মানুষই, নর্মাল মানুষই ছিলেন, কিন্তু কোনো এক সময় অসুস্থ হয়ে যান এবং তিনি কুসংস্কারের শিকার হন। এবং তিনি অসুস্থ হয়ে তারপর ঠিক মতো তার চিকিৎসা হয় না, মানে আচ্ছা ঠাকুরের কাছে, ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা তো সেইভাবে তখন উনি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যান, 80% হ্যান্ডিক্যাপ্ট ছিলেন উনি। আচ্ছা তো তার যে ভেতরের কষ্ট, সেই কষ্ট থেকে উনি একটা রাখি হিউম্যানিস্ট সোসাইটি বলে একটা সংস্থা তৈরি করেন। আচ্ছা যে সংস্থাটি নদিয়া জেলার সর্বপ্রথম মরণোত্তর দেহদান এবং কুসংস্কার এবং সাহিত্য বিজ্ঞান পত্রিকা নামে পরিচিত। আচ্ছা। তো সেই জায়গাতে তখন আমরা ছোট, ধরো 7-8-এ পড়ি। হুম হুম হুম। তো কাকুই মেনলি সবকিছু করতেন, মানে আমাদেরকে। কিন্তু উনি উনি তো তখন অসুস্থ, উনি হুইল চেয়ারে বসে থাকতেন এবং কোনো নড়াচড়াও করতে পারতেন না। এমনকি একটা পিঁপড়েও যদি তাকে কামড়াতো, সেটাও তাকে সরানোর মতো তার ক্ষমতা ছিল না। আচ্ছা আচ্ছা এবং তার হাতের ভেতরে, মানে এই দুটো আঙুলের ভেতরে যদি একটা পেন ধরিয়ে দেওয়া হতো, তো তিনি এইভাবে লিখতে পারতেন, মানে আমাদের মতো স্বাভাবিক ভাবে নয় আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা। হুম তো তখন হচ্ছে আমরাই হচ্ছে তার সম্বল, হুম মানে হুম আমরা হুম বেশ কয়েকজন ছিলাম। হুম হুম তো হুম উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করা, বা এই চিঠিটা আজকে পোস্ট করে দিয়ে আসিস, তো এইটা এখানে হুম এ হুম করতে হুম হবে। তো উনি তখন ওই বসে বসে বিভিন্ন রকম সংবাদপত্রে কোথায় কি হুম হচ্ছে হুম হুম। এগুলো করতো। এবং এই যে সমাজ সচেতনতামূলক বিভিন্ন রকম কাজ উনি করতেন, সেই সঙ্গে আমরাও করতাম। আচ্ছা। যেমন ধরো, গ্রামের দিকে যাদের বাড়ি, হুম তো হুম হুম। সেখানে কি হয় জানো তো, যখন কাউকে সাপে কামড়াচ্ছে রুগীকে, সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালে নিয়ে যায় না, তারা নিয়ে যাচ্ছে আচ্ছা। কোথায়, ওঝার কাছে, তাকে ঝাড়ফুঁক করবানোর জন্য। আরে বাবা, আচ্ছা। এবার দেখো, যদি তাকে কোনো নির্বিষ সাপ কামড়ায়, তাহলে কিন্তু রুগী বেঁচে যায়, কারণ রুগী জানছে আমি ওঝার কাছে গেছি, তার মানসিক জোর মানসিক বেড়ে জোর গেছে। বাড়ছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তখন সে বেঁচে যায়, তার কিন্তু কিছু হয় না। তখন হুম আমরা, বাহ, ওঝার কাছে গেছে, তাহলে তো রুগী ভালো ওঝা। হুম। কিন্তু যদি কোনো বিষধর সাপ তাকে কামড়ায়, সেই রোগীর কিন্তু পরিণতি আমরা জানি, সে কিন্তু তখন মারা যায়। একদমই। তো এই যে বিভিন্ন রকম মানে কুসংস্কার। কুসংস্কার, তো সেই কুসংস্কার গুলোকে আমরা ভাঙার চেষ্টা করতাম, কাকুই আমাদের গাইড করতেন। হুম হুম হুম। আমরা বিভিন্ন রকম, ধরো ছোট ছোট আয়োজন হতো, ছোট ছোট অনুষ্ঠান হতো, সেগুলোকে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করতাম বিভিন্ন রকম। তার উপরে লেখা কবিতা, সাপের উপরে লেখা পাঁচালি, আমরা মানে পাঁচালির মতো করে, যাতে মানুষ শোনে, জানি, শোনে। বোঝে। হুম হুম হুম। তো সেইভাবে, এবং হচ্ছে বিভিন্ন রকম যে কোন সাপ নির্বিষ, কোন সাপ বিষধর, সেই যে স্লাইড শো গুলো, এগুলো হতো, আচ্ছা আমরা আচ্ছা। তার সঙ্গে করতাম। হুম এবং সেই সঙ্গে হচ্ছে এই যে মরণোত্তর দেহদান, মানে আমরা যে মৃত্যুর পর যদি আমরা আমাদের দেহকে যদি আমরা ডোনেট করি, বডি যদি হুম আমরা হুম হুম ডোনেট হুম করি, হুম হুম তাহলে সেই বডি যে কোনো মেডিকেল কলেজে যাবে তার মৃত্যুর পর, এবং হুম। যে মেডিকেল স্টুডেন্টরা তারা ডিসেকশন করার সুযোগ পাবে। আচ্ছা। কেননা আমাদের তো, দেখো, ভারতবর্ষে আমাদের একটা মেডিকেল স্টুডেন্টের যে কটা বডি ডিসেকশন করার কথা, তারা কিন্তু মানে সবাই মিলে হয়তো 10 জন মিলেও একটা বডি পায় না, কিন্তু হুম হুম হুম। মিনিমাম একটা স্টুডেন্টেরই 10টা বডি ডিসেকশন করার কথা। একদমই তাহলে একদমই। কেন পায় না? কারণ আমরা তো মৃত্যুর পর সব বডি হয় আমরা পুড়িয়ে দিচ্ছি, বা আমরা করছি, কিন্তু আমরা তো কখনো ডোনেট করছি না। হুম হুম তো হুম। সেইটা মানুষের মধ্যে, সেই মানুষের মধ্যে সেটা প্রচার করা, মানুষকে বোঝানো। এবং আরো একটা জিনিস, আমরা যদি ওই বডিটাকে যদি আমরা 6 ঘন্টার মধ্যে হসপিটালে যদি আমরা পৌঁছে দিতে পারি, হুম হুম হুম। তাহলে কি হয় বলতো, অনেক মুমূর্ষু রোগী সেই বডির কিন্তু কিছু অংশ, মানে অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারি। আচ্ছা তখন কত মুমূর্ষু রোগী কিন্তু বেঁচে যায়। আচ্ছা।
তো এইগুলো মানুষের মধ্যে প্রচার করা, মানুষের হুম, মধ্যে হুম, জানানো, হুম, এগুলো হুম। আমি অনেক ছোটবেলা থেকেই করছি। আচ্ছা। এবং কাকু তো আমার সবসময় হুম, গাইডেন্স হুম, হুম, ছিলেনই। হুম, হুম। আর আরো একটা কথা যেটা হচ্ছে, মানে আমার যেদিন 18 বছর বয়স হয়েছে, মানে হুম। আমার 18th বার্থডের দিন আমি গেছি। আমার সেই দিনই কিন্তু আমি ওই মরণোত্তর দেহদানের জন্য ফর্ম ফিল আপ করি এবং আমি বডি ডোনেট করি, যে আমার আচ্ছা, মৃত্যুর পর। আচ্ছা, এবং আচ্ছা, আচ্ছা। আমার পরিবারকেও জানানো আছে যে হুম, যে হুম, কোনো হুম। সময় আমার মৃত্যুর পর কিন্তু আমার বডি যে কোনো মেডিকেল কলেজে ডোনেট একদম, করা হবে। একদম। বাহ! তো ধরো এই সময় থেকেই একটা এই সচেতনতামূলক সমাজের প্রতি কিছু করতে হবে, হুম, 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 এই হুম, একটা হুম। দায়বদ্ধতা আমাকে টানতো। আচ্ছা। কিন্তু একদম প্রথমেই যে আমি নার্সিং এ যে নিজের ইচ্ছায় এসেছি তা কিন্তু নয়, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট। হ্যাঁ। আমার ইচ্ছে ছিল আমি একজন ইঞ্জিনিয়ার হব। আচ্ছা। কিন্তু দেখো ওই কাকুর কাছে যখন পড়তাম বিভিন্ন পরিস্থিতিতে, তো উনি তখন বললেন যে তুমি নার্সিং এ যেতে পারো, মানে এটা একটা তোমার পরবর্তী ক্ষেত্রে তোমার জন্য ভালো হবে। তো যাই হোক এলাম তারপর। আর আমাদের ট্রেনিংটা তো খুব টাফ ট্রেনিং, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু আসার পর থেকে এখনো পর্যন্ত দেখো আমার কিন্তু কখনো খারাপ লাগেনি। মানে আচ্ছা। সত্যি কথা বলতে অনেককে বলে নার্সিং খারাপ বা এই প্রফেশন খুব টাফ, কি টাফ তো অবশ্যই নিশ্চয়ই, কিন্তু দেখো খারাপ লাগেনি এই কারণে আমার না ওই দিনের শেষে একটা জায়গায় স্যাটিসফ্যাকশন থাকে যে আজ তো কিছু মানুষের জন্য তো কিছু করতে পারলাম। একদম, একদম। এই জিনিসটা মানে মানে খুব মানে নিজেকে মাঝে মাঝে খুব গর্বিতও মনে হয় যে কোনোভাবে তো সমাজের আমি কিছু হেল্প করতে পারলাম। একদম, তো অবশ্যই, এটাই অবশ্যই। হচ্ছে গল্প। মানে আমার এতদিন আগে যে এপিসোড গুলো গেছে সেই এপিসোডের সাথে এটা মানে এটা আবার পুরো ভিন্ন স্বাদের একটা গেল। মানে আচ্ছা। এটা আমার কাছেও খুব একটা অসম্ভব ভালো অভিজ্ঞতা হচ্ছে এই পরপর এপিসোড গুলো দেখে। তোমরা পুরো মানে স্বাতী দিয়ে একরকম একটা দিয়ে গেছিল এনভায়রনমেন্ট, তারপরে অরিন্দম দা একটা আলাদাই স্বাদ, তারপর মনীষা দি আবার সেরকমই একটা অন্যরকম, আবার তুমি পুরো ভিন্ন। এবং এই তোমার আগের মানে আনসার থেকে আমার মনে হয় আমার এই পডকাস্ট যারা দেখছে তাদের মধ্যেও অনেকে হয়তো এই কাজটা করবে, এবং আমরা অনেক কিছু জানলাম এই যে নিশ্চয়ই তুমি নিশ্চয়ই, আমরা তো চাই হ্যাঁ একদমই, মানে অনেক কিছু যে জানলাম। তো এবার মানে খুব সিরিয়াস ডিসকাশনে পৌঁছে গেছি, একটু হালকা করার জন্য দিদি তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো। সামাজিক কবিতাই তুমি একটা আমাদের শোনাতে পারো, কারণ আমি জানি ওটা তো তোমার মানে ছুঁয়ে যায়, তো তুমি আচ্ছা একটা কবিতা আচ্ছা শোনাও আচ্ছা, যদি সেরকম। নিশ্চয়ই। তাহলে আমি এবার কবি সুবোধ সরকারের একটি কবিতা, হুম, হুম, হুম। ময়ূরপঙ্খী কবিতাটা শোনাচ্ছি। একদম, একদম, খুব সুন্দর। মেঘ হলে কি নাম রাখতে, কি নাম, কি নাম, কি নাম রাখতাম, নাম রাখতাম ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলেও বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেঘ হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা, তুই আমায় ভালোবাসবি তো, ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো, জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোরো বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো, মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাতে ঘুমের মধ্যে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজারের ফুটপাত থেকে ছোট ছোট কচি কচি হাত, হাজার হাত ফুটে এলো ঘুমের ভেতর, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত।
ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাথ থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? বাহ, অসাধারণ অসাধারণ, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কবিতা। এবং এই কবিতাটার সাথে আমারও মানে ছোটবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে। আমার একদম ছোটবেলায় রূপানিতাদি যদি দেখে আর কি, তো রূপানিতাদির কাছে আমার প্রথম এই কবিতাটা শোনা। এবং আমিও ছোটবেলায় আর কি মানে এই কবিতাটা দিদির কাছ থেকে শুনে আমার এত ছুঁয়েছিল, মানে তখন আর কি ছোটবেলায় আমি ওই সময়ই এই কবিতাটা আমিও নিজে অনেকবার বলেছি, মানে আমার এটা খুব আমার পছন্দের। ভীষণ প্রিয় কবিতা। হুম, এবং মানে আমি খুব মানে অন্তরে নাড়া দেয় আর কি কবিতাটা, একদম মানে আমার এত একদম বাবা, ভালো লাগে, মানে কি বলবো মানে তোমাকে আর কি। মানে পুরো একদম জিনিসটাই চেঞ্জ করে দিল এবং আমাদের সবাইকে ভাবিয়ে যায় কবিতাটা, যে সত্যি কি পারি না। আমরা কিন্তু সেই এটা সেই ভাবি না, মানে নিশ্চয়ই নিশ্চয়ই। এবং হয়তো করার সময়ও সেই সাহস জুটিয়ে উঠতে পারি না, বা হুম হুম, সেরকম মানে হয় না আর কি, সুযোগ হয় না। হয়। কিন্তু কবিতাটাতে মনে হয় যে এত কিছু পারছি, এটা একটু পারি না, এটা তো পারতেই সেটাই পারি, সেটাই, মানে সেরকম। মানে আমাদের মনের ভেতরে যদি ভাবনা মনের কোণে কোথাও একটা থাকে, একদমই, নিশ্চয়ই আমরা কিছু তো পারি কিছু করতে। তো পারি করতে, এইটাই একদম হচ্ছে আমাদের অবশ্যই ভাবনা, মানে অবশ্যই, পুরোটা না পারি কিছু তো পারি। কিছু তো পারি অবশ্যই। সেই আমি অলরেডি বলে ফেলেছি যে দিদি তুমি নার্সিং প্রফেশনে রয়েছো, এবং যতদূর আমি শুনেছি তুমি বোধহয় নার্সিং ইনচার্জ। হ্যাঁ। এবং সেই অর্থে আমার যতটুকু আর কি স্বল্প জ্ঞানে আমি বলছি, আমার মনে হয় যে ইউনিটের, ধরো তোমার ইউনিটের যে সবাই রয়েছে নার্সরা, তো তাদের বোধহয় ডিউটিটা তুমি ডিসাইড করো যে কি হ্যাঁ ডিউটি আমি থাকে। ডিসাইড তো করি। আমার একটা দুর্গাপুজো রিলেটেড কোশ্চেন আছে, সেটা হচ্ছে দুর্গাপুজো এসেছে, ঠিক আছে? এবার আমি যেটা, আমার বোন, আমি আগেও বলেছি যে আমার বোন নার্সিং প্রফেশনে রয়েছে। হুম, তোর কাছে যেটা শুনি, ও বলে খুব আর কি ওর নার্সিং ইনচার্জের কথা, যে আমি এটা চাইলাম, জানিস তো এতবার করে বললাম আমার আজকে নাইটটা দিও না, ঠিক ঠিক তারপরও ঠিক। নাইট দিল। তো দুর্গাপুজোর সময় তো নিশ্চয়ই সবার খুব চাহিদা থাকে, আমাকে একদম। এই ডিউটিটা একটু দাও। কেউ নিশ্চয়ই ইভিনিং করতে চায় না, তো এই জিনিসটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো? মানে তুমি বুঝতেও পারো যে আচ্ছা আমার পিছনে গিয়ে লেগে একদম। যাচ্ছে, কিন্তু মানে ওটা তুমি কিভাবে সামলাও, বা তাদেরকে কি বলো আর কি? সেটাই। আসলে দেখো, মানে আমাদের তো 24x7 হুম হুম আমাদের হুম 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 হুম। কাউকে না কাউকে হসপিটালে থাকতেই হবে। একদম একদম। তো এবার আমার কাছে পুজোর আগে থেকেই ওদের একটা রিকোয়েস্ট থাকে, মানে ওদের পার্সোনাল পার্সোনাল রিকোয়েস্ট। কেন আমি বলেছি যে আমরা তো সবাই ছুটি পাবো না, তো আমরা ছুটিগুলোকে তখন ডিভিশন করে নিই, ভাগ করে নিই। হুম যে হুম ওকে হয়তো ষষ্ঠীতে ছুটি দিলাম, কাউকে সপ্তমী, কাউকে অষ্টমী, এইভাবে যে ভাগ করা হুম থাকে। হুম হুম এবার সবাই তারা নিজেরাও জানে যে আমরা তো সব ছুটি পাবো না। এবার হুম। যার হয়তো যে দিনটা হলে ভালো হয়, তখন তারা নিজেদের মধ্যেও মিউচুয়াল করে, আচ্ছা। সত্যি করে। কারণ জানে যে আমাদের তো করতে হবে, তো হুম হুম সেই হুম সেইভাবে তারা রিকোয়েস্টটা দেয়। এবার কখনো দেখা গেল যে প্রথম কথা সবাই নিজে থেকেই অনেকটা মিউচুয়াল করে নেয় যে আমরা তো সবাই ছুটি পাবো না, তো আমরা তাহলে তুই ওই দিন নে, আমি এই দিন নিই, হুম এরকম হুম করে একটা হুম হয়। হুম হুম কিন্তু ধরো এই যে অষ্টমীর দিনটা, সকলেই চায় যে আমি অষ্টমীর দিনটা বাড়ি থাকি। হুম হুম তো কখনো কখনো হয় যে হয়তো 5 জন আছে, তার মধ্যে 4 জনই হয়তো একই দিনে ছুটি চাইছে। হুম হুম হুম। তখন তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের ওই যে কাউকে না কাউকে তো থাকতেই হবে। থাকতেই হবে, তখন হ্যাঁ। তো আমি তাকে খুশি করতে পারলাম না, একদমই। সম্ভবও নয়। তো সেই ক্ষেত্রে তার হয়তো রাগও হয় তখন। হুম হুম হ্যাঁ, কিন্তু আমার তো তখন কিছু করার থাকে না। তবে আমি জানি, মানে আমরা সবাই, রাগ হলেও কিন্তু সে জানে যে, সেও জানছে যে না, সিস্টারের কিছু তো করার কিছু নেই। করার নেই এই হ্যাঁ 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 জায়গাটাতে। হ্যাঁ। তো এই একটা ব্যাপার চলে, কারণ আমি নিজেও তো সবসময় আমার রিকোয়েস্ট অনুযায়ী যে আমি ছুটি পাবো, হুম। সেটা আমরা পাই না। তো আমরা ওইভাবে মেনে নিই, মানিয়ে নিতে হয় আর কি। হ্যাঁ তো হ্যাঁ। এইভাবেই চলছে, ওইভাবেই ম্যানেজ করতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, বেশ, মানে আর কিছু করার নেই। কিছু আর করার আমার নেই। মানে আমি মনীষাদির এপিসোডটার পরেও ভেবেছি, তোমারটার পরেও ভাবছি যে আমার মনে হয় যে মানে আমার এই প্রতি আর কি মানে রেসপেক্ট আরো বেড়ে গেল, সত্যি তাই। মানে কত লোক আছে বলো যারা একদম। আমাদের ভালো রাখার জন্য তাদের কত ছুটি, যে এরকম ভাবে কত আনন্দ তারা সেটাই মানে সেটাই। স্যাক্রিফাইস করছে। তো সত্যি তাদের কাছে সেই মানে আমাদের মানে একটা ছোট ধন্যবাদ বোধহয় কিছুই না, এটা না, হচ্ছে সেটা ব্যাপার। তো দেখো, ওটা আমাদের প্রফেশন। আর আরো একটা
যে কত মানুষ তো অসুস্থ, তারা তো একদম। তখন হসপিটালে ভর্তি আছে, বা তাদের পাশে সেটাই। তো কাউকে থাকতে হবে। একদম মন একদম। খুব খারাপ লাগে, কিন্তু তুমি বিশ্বাস করো ওই পুজোর সময়টাতেও যখন গিয়ে আমরা উপস্থিত হই হসপিটালে, যখন পেশেন্টদের সঙ্গে থাকি, তখন তাদের দুঃখ কষ্টটা দেখে, বা তারাও তো সেই সময় মণ্ডপে যেতে পারছে না, বাড়িতে তার একদমই আপনজনের একদমই। কাছে হ্যাঁ থাকতে হ্যাঁ পারছে না, হ্যাঁ। তখন আমাদের কষ্টটা লাঘব হয়ে যায়, জানো তো। একদমই একদমই। দিদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি তো এটা শুনলাম যে মানে পুরো জিনিসটা শুনে আমি এবার মানে জানতে চাই যে তোমার বাড়ির লোকের কি প্রতিক্রিয়া, মানে বাড়ির যে লোকজন, দাদা কিভাবে নিচ্ছে বা ছেলে, ও তো ছোট, ও কিভাবে নিচ্ছে, মানে আমি সেই প্রতিক্রিয়াটা একটু জানতে চাই তোমার কাছে। আচ্ছা, দেখো জয়িতা, তুমি যে প্রশ্ন করলে না যে বাড়ির লোকের হুম হুম প্রতিক্রিয়া হুম কি, হুম। তো আমার হাজবেন্ড তো ভীষণ কোঅপারেশন করে সব সময়, এবং ইভেন আমার ছেলে, ও কিন্তু কোঅপারেশন করে। ও জানে যে মা তো ছুটি পাবে না, হুম। তো ঠিক আছে, হ্যাঁ একটা মন খারাপ তোর লাগেই, যখন হয়তো অষ্টমীর মণ্ডপে যাচ্ছে, দেখছে সবার মা বাবা এসছে, ও একা গেছে, তো তখন হয়তো ওর মনটা একটু খারাপ হয়, কিন্তু ও অ্যাডজাস্ট করে। ও জানে যে আচ্ছা। মা তো ছুটি পাবে না, ওটাকে মেনে নিয়েছে আর কি হুম জিনিসটা। হুম হুম হুম। এইভাবেই চলে, সবাই ভীষণ হেল্প করে আর কি। আচ্ছা আচ্ছা। বাড়ির লোকের সত্যি এই প্রফেশনে যেতে গেলে বাড়ির লোকের সাপোর্ট না থাকলে কিছু হয় না। আচ্ছা দিদি, আমি একটা শেষ প্রশ্ন করব, তারপর আমি তোমার কাছ থেকে একটা কবিতা শুনে অনুষ্ঠান শেষ করব। শেষ প্রশ্নটা হচ্ছে যে আমার এটা খুব জানতে ইচ্ছে করছে যে তোমাকে দুর্গাপুজো তাহলে কিভাবে জানান দেয়, মানে দুর্গাপুজো তো সবার কাছেই আসছে এবং দুর্গাপুজো সবার কাছে স্পেশাল, তো তোমার কাছে কিভাবে স্পেশাল বা তোমাকে কিভাবে জানান দেয় যে এসেছে? দুর্গাপুজো কিভাবে এসছে সেটা আমাকে জানান দেয় প্রথমত হচ্ছে শরতের আকাশ, একদম। একদম মানে মেঘমুক্ত, মানে নির্মল, মানে নীল সাদা আভা। পেঁজা তুলোর মতো মেঘ। একদম। আর কাশফুল তো আছেই। হুম হুম। আর যে এই যে শিউলি ফুলের গন্ধ, মানে আমরা যারা মানে আমি মানে ভীষণ লাকি মনে হয় আমাকে, যে আমি হ্যাঁ হ্যাঁ। গ্রামে জন্মগ্রহণ করেছি এবং আচ্ছা গ্রামেই বড় হয়েছি। আচ্ছা। এই গ্রামে যদি কেউ বড় না হয়, হুম ওই হুম। যে শিউলি ফুলের গন্ধ, কাশফুল আর ওই যে শরতের আকাশ, এই ফিলিংসটা আসবে না। মানে ওটা যে কিভাবে মনের ভেতরে হ্যাঁ। নাড়া দেয় হুম। তুমি ভাবতে পারবে না। ওই দুর্গাপুজোর সময় না মাঝে মাঝে আমি একা, মানে কোনো বন্ধু বান্ধবের সঙ্গেও নয়, ওই মাঠে গিয়ে বিকালটা বসে আছি, আকাশের দিকে তাকিয়ে আছি, মানে হয়তো 1 ঘন্টা বসেই আছি, মানে ওটাই আচ্ছা দেখছি, ওটাই আমার ভালো লাগছে। মানে আচ্ছা। ওই সময়টা যে কিভাবে মনের মধ্যে, এই যে পুজোর গন্ধ বলে না, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। সব মিলিয়ে, ওই 3টে মিলিয়েই হচ্ছে পুজোর গন্ধ। পুজোর গন্ধ। মানে এইভাবেই আমার মনটাকে নাড়া দেয়। আচ্ছা, মানে ওটাই আমাদের তো হ্যাঁ ছোটবেলায়, তবে মানে এটা লুকানো যাবে না, ছোটবেলায় আমরাও শিউলি ফুল দেখেছি, কিন্তু অবশ্যই হয়তো এখন তো একদমই মানে শিউলি ফুলের সেটাই, গন্ধ মানে আর শহরের ছেলে মেয়েরা তো এখন আর পাওয়া ওটা যায় না খুব একটা। পেলো না। হ্যাঁ। আমরা যেমন রাত্রি 3টে থেকেই কিন্তু ওই শিউলি ফুলের গন্ধ পুরো সারা বাড়ি ভর্তি হয়ে যেত। বাহ। মানে মুখ, মানে মনের ভেতরে হ্যাঁ। মানে যে কি আনন্দ হতো, মানে কি বলবো তোমাকে। আচ্ছা আচ্ছা। তো আমরা আবার সেরকমই একটা মানে এই এপিসোডটা তো খুবই মানে ইনফরমেটিভ একটা ছিল, মানে অনেক ইনফরমেশন অনেক কিছু পেলাম। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একদম শেষে পৌঁছে গেছি অনুষ্ঠানের। এবার দিদি তোমার কাছ থেকে একটা দুর্গাপুজো বা মা দুর্গার উপরে যদি কিছু তুমি আমাদের একটা কবিতা শোনাও, তো সেটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। দেখো, আমার একটা কথা মনে হয় যে আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে না মা দুর্গা লুকিয়ে আছেন। একদমই। তো আমি সেই রিলেটেডই একটা কবিতা শোনাতে চাই। হুম হুম। এটাও আমার খুব ভীষণ পছন্দের প্রিয় একদম হ্যাঁ কবিতা। হ্যাঁ অবশ্যই। কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক। আচ্ছা। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব ও পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান,
ইংরেজি ভাষা বা হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে এক, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্তার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পুড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে খাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আঁতুর ঘরে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। বাহ, মানে অনবদ্য একটা পারফরমেন্স, মানে আমার আর কিছু বলার নেই, মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছি সত্যি। এত ভালো, এত ভালো, মানে দিদি মানে মানে সেই তোমার কবিতাটা কবিতা, আরে কবিতাটা এত যেমন সুন্দর, খুব ভালো তেমন লাগে তোমার আমার। উচ্চারণ, তেমন তোমার বলা, মানে আর কিছু বলার নেই। মানে একদম দেবী পক্ষে যে আমরা চলে এসেছি, এবং দেবী পক্ষে সেই আগুন জ্বলছে আর কি, সেই শক্তির বহিঃপ্রকাশ এভাবেই একদম হতে পারে। একদম এবং একদম। সেভাবেই হয়তো অনুষ্ঠানটি মানে আমরা আজকে শেষ করতে চলেছি। তো অবশ্যই দিদিকে অনেক ভালোবাসা, অনেক মানে অবশ্যই মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না অবশ্যই, এবং দিদিকে অনেক ভালোবাসা যে তুমি আসলে এবং এরকম একটি অনুষ্ঠান এই দেবী পক্ষে আমাদেরকে তুমি প্রদান করলে, এটা মানে অনেক বড় একটা পাওয়া। তো খুব তোমাকেও ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো। এবং আবার আমি বলে দিই যে ক্যামেরার পিছনে আজও রয়েছে রাজ, এবং ডিরেকশনে অভি। দিদি, এটা আমাদের তরফ থেকে একটা মাইক উইথ জয়ের তরফের মানে স্মৃতি হিসেবে তোমার কাছে থাকুক, একদম। সেই হিসেবে এটা। বাহ বাহ, খুব এবং সুন্দর। মানে আমার খুব ভালো লাগছে এটা পেয়ে, মানে কি বলবো তোমাকে। আর এটা একটা আমাদের তরফ থেকে টোকেন অফ বাহ লাভ, বাহ বাহ বাহ, ঠিক খুব আছে? ভালো। তো এভাবেই এটাও একটা রিকোয়েস্ট করবো। টাচি জিনিস দিলে আমাকে, খুব গাছ পছন্দ করি। আচ্ছা আচ্ছা, তো মানে ওটাই আমার মানে ইচ্ছে যে সবাইকে এটা দিচ্ছে, মানে আমারও তো এটা একদম, শুরু, তো আমার মনে হয় গাছ থেকে সেই সব সেই শুরু হতে পারে, তো সেই ঠিক। জন্য। তো খুব ভালো লাগলো তোমার সাথে আজকের পুরো অনুষ্ঠানটা কাটিয়ে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। সকলকে জানাই নমস্কার।